হচ্ছে অনুমোদন ছাড়াই নিয়োগ, অনুমোদন ছাড়াই কৃষি বিপণন দপ্তরের নিয়োগ এবং 26 জন চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞাপন। সরকারের অনুমোদন ছাড়াই নিয়োগের বিজ্ঞপ্তি। যেমনটা আপনাদের বলছিলাম, অনুমোদন ছাড়াই নিয়োগ, অনুমোদন ছাড়াই কৃষি বিপণন দপ্তরের নিয়োগ, 26 জন চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞাপন। সরকারের অনুমোদন ছাড়াই নিয়োগের বিজ্ঞপ্তি। আর এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব সোমরাজের কাছে। সোমরাজ, কি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং অনুমোদন নেওয়া হয়নি? দেখো, কৃষি বিপণন দপ্তরের অধীনেই পড়ে ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড, যে বোর্ডের মাধ্যমে অর্থাৎ একাধিক বিষয় নিয়ন্ত্রণ করা হয়। বিশেষ করে তুমি জানো যে এই যে এগ্রিকালচারাল যে মার্কেটিং অর্থাৎ কৃষি বিপণন দপ্তরের অধীনে থাকা বিশেষ করে বিভিন্ন যে আরএমসিগুলি রয়েছে, অর্থাৎ বিভিন্ন যে তুমি জানো যে বিভিন্ন যে স্টলগুলি রয়েছে কৃষি বিপণন দপ্তরের, এছাড়াও একাধিক দায়িত্ব থাকে এই ওয়েস্ট বেঙ্গল স্টেট মার্কেটিং বোর্ডের। সেই ওয়েস্ট বেঙ্গল স্টেট মার্কেটিং বোর্ডের অধীনে 23 জন চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে গত 19শে ডিসেম্বর, যার আবেদনের শেষ সময়সীমা দেওয়া হয়েছে 30শে ডিসেম্বর। যেটা জানা যাচ্ছে কৃষি বিপণন দপ্তর সূত্রে যে ওই দপ্তরের 65টিরও বেশি শূন্যপদ রয়েছে, যার মধ্যে 23টি চুক্তিভিত্তিক পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি গত 19শে ডিসেম্বর দেওয়া হয়েছে এবং সেখানে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে, এই যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কৃষি বিপণন দপ্তরের অধীনে থাকা ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচার মার্কেটিং বোর্ডের তরফে, যেটি একটি স্বশাসিত সংস্থা, সেই সংস্থার যে তরফে যে নিয়োগের বিজ্ঞাপন, সেখানে নেই কোনো অনুমোদন, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। সোমরাজ, সঙ্গে থাকো। আর অনুমোদন ছাড়াই নিয়োগ, অনুমোদন ছাড়াই কৃষি বিপণন দপ্তরের নিয়োগ, 26 জন চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞাপন। সরকারের অনুমোদন ছাড়াই নিয়োগের বিজ্ঞপ্তি। অর্থ দপ্তরের অনুমোদন নেওয়া হয়নি বলেই কিন্তু খবর। আবারও চলে যাব সোমরাজের কাছে। সোমরাজ, সরকারের অনুমোদন ছাড়া এভাবে কি নিয়োগ সম্ভব? দেখো, রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা বলছেন যে এইভাবে কোনোভাবেই নিয়োগ সম্ভব নয়। কেন নিয়োগ সম্ভব নয় না, এর কারণ হিসাবে গত 3রা মের রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তেরই একটি নির্দেশিকা সামনে আসছে, যেখানে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত গত 3রা মে রাজ্যের সব দপ্তরের সচিব থেকে শুরু করে বিভিন্ন স্বশাসিত সংস্থাকেও নির্দেশ দিচ্ছেন যে অর্থ দপ্তরের অনুমোদন ছাড়া কোনোভাবেই নিয়োগ যাবে না। পাশাপাশি 3রা মে যে নির্দেশিকা দেওয়া হচ্ছে, সেখানে এটাও বলা হচ্ছে যে অনুমোদন নিতে হবে দপ্তরের। বিভিন্ন দপ্তরের অধীনে যে নিয়োগগুলি হবে, সেখানে নির্দিষ্ট জায়গা থেকে অবশ্যই অনুমোদন নিতে হবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলি থেকে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি এটাও বলা হচ্ছে যে যে অনুমোদনগুলি নেওয়া হবে, সেই অনুমোদনগুলি অর্থ দপ্তরের অনুমোদন নিতে হবে, কারণ কোথাও না কোথাও অর্থ দপ্তরের দায়বদ্ধতা থাকে এই নিয়োগগুলির ব্যাপারে। রাজ্যের তরফে, নবান্নের তরফেই গত 3রা মে এই নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল প্রত্যেকটি দপ্তরের সচিব থেকে শুরু করে প্রত্যেকটি দপ্তরের অধীনস্থ যে স্বশাসিত সংস্থাগুলি রয়েছে, সেই সংস্থাগুলির প্রধানদেরও গত 3রা মের নির্দেশিকা এই সামনে এসছে। এবং কেন এই গত 3রা মের নির্দেশিকা জারি করা হয়েছিল রাজ্যের মুখ্য সচিবের তরফে, কারণ সেই সময়ও নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল এবং অভিযোগ উঠেছিল কোনো দপ্তর রাজ্য সরকারকে না জানিয়েই নিয়োগ করছিল এবং সেক্ষেত্রে অর্থ দপ্তরের অনুমোদন না নিয়েও নিয়োগ করছিল। সেই জায়গা থেকেই গত 3রা মে চলতি বছরের এই নির্দেশিকা জারি করে বিভিন্ন দপ্তরগুলিকে জানিয়ে দেওয়া হয়। আর সেই জায়গা থেকেই প্রশ্ন আসছে যে কৃষি বিপণন দপ্তরের অধীনস্থ এই সংস্থা অনুমোদন না নিয়ে কি করে নিয়োগ করলো, যেখানে রাজ্যের মুখ্য সচিবের তরফেই অনুমোদন নিয়ে নিয়োগ করার কথা স্পষ্টভাবে জানানো হয়েছিল। ধন্যবাদ। আসছি পরবর্তী খবরে। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজগঞ্জের ভিডিও, খুনে অভিযুক্ত ভিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন সোমবার খারিজ করে হাইকোর্ট। আর 72 ঘন্টার মধ্যে তাকে আত্মসমর্পণ করতে বলে। একে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের রাজগঞ্জের ভিডিও।
প্রশান্ত বর্মন জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও, সল্টলেকের দত্তাবাদে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে খুনে অভিযুক্ত। গত সোমবার রাজগঞ্জের বিডিওর আগাম জামিন খারিজ করে কলকাতা হাইকোর্ট। নির্দেশ দেয় 72 ঘন্টার মধ্যে বিধাননগর আদালতে আত্মসমর্পণ করতে। এই সময়সীমা শেষ হচ্ছে বৃহস্পতিবার। তার আগেই হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে রাজগঞ্জের বিডিও সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন। নিয়ম অনুযায়ী এই এসএলপির পর কি হবে? এসএলপি সরকারিভাবে জানাতে হবে প্রশান্ত বর্মনকে। তার জন্য সরকার পক্ষ এবং পুলিশ অপেক্ষা করবে। এরপর পুলিশ ওয়ারেন্ট জারি করবে। সুপ্রিম কোর্ট যতক্ষণ না নির্দেশ দিচ্ছে ততক্ষণ হাইকোর্টের নির্দেশ বহাল থাকবে। গত 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। 11 নভেম্বর বারাসাত জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান বিডিও প্রশান্ত বর্মন। 26 নভেম্বর আগাম জামিন মঞ্জুর করা হয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। সোমবার সেই মামলার শুনানিতে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের জামিন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। 72 ঘন্টার মধ্যে বিধাননগর আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। এই সময়সীমা শেষ হচ্ছে বৃহস্পতিবার। তার আগেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজগঞ্জের বিডিও। নিউজ 18 বাংলা। হারোয় সোনার দোকানে লুটপাট, দোকানের দেওয়াল এবং শাটার ভেঙে ঢোকে চোরেরা। অন্তত 40 লক্ষ টাকা লুটপাটের অভিযোগ। সিসি ক্যামেরা ভাঙচুর, হার্ড ডিস্ক চুরি এমনটাই জানা যাচ্ছে। পুলিশ প্রাথমিকভাবে কি মনে করছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম, আরো বিস্তারিত বলবে। জিরান, দেখো, একেবারে হাড়োয়া থানার গবিরিয়া বাজার এলাকায় একটি সোনার দোকানে লুটপাট এবং ডাকাতির ঘটনা ঘটলে এমনটাও কিন্তু এলাকার মানুষ জানাচ্ছেন। তার কারণ যেভাবে এই ডাকাত দল বা দুষ্কৃতী দল একেবারে ঢোকে সোনার দোকানে, সেখানে একাধিক লকার, তালা, শাটার এবং দেয়াল ভেঙে যে সিন্দুক, সেই সিন্দুকও কিন্তু সেখান থেকে তুলে নিয়েছে এবং সেখান থেকে প্রায় এখনো পর্যন্ত প্রায় 8 কেজি রূপো, 20 ভরি সোনা এবং 80,000 টাকা, সব মিলিয়ে প্রায় না হলেও 40 লক্ষ টাকা জিনিস কিন্তু সেখান থেকে নিয়ে চম্পট দেয় চোরের দল বা ডাকাত দল। পরবর্তীকালে যে সমস্ত সিসিটিভি ফুটেজ, একাধিক সিসিটিভি ফুটেজ দিয়ে ঘেরা ছিল সেই দোকান, ফলে সেই সিসিটিভি ফুটেজ কোনোটা ভেঙে দেওয়া হয়, কোনোটা উপড়ে নেওয়া হয় এবং তার কেটে দেওয়া হয়, এমনটাও কিন্তু অভিযোগ। এবং হার্ড ডিস্ক পর্যন্ত নিয়ে চলে যান, কোনো প্রমাণ রাখা হবে না। ফলে যেভাবে এই গবিরিয়া এলাকায় রাতের অন্ধকারে, একেবারে শীতের রাতে যেভাবে ডাকাতির ঘটনায় একটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, ইতিমধ্যে কিন্তু পুলিশ ঘটনাস্থলে গেলেন, তদন্ত শুরু করেছেন। যেহেতু বাজার এলাকায় একাধিক সিসিটিভিতে নজর রেখেছে পুলিশ, ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত। ঠিক, ধন্যবাদ। খবর দিছিল ভোরবেলা, সকালবেলা আপনার দোকানের সব চুরি হয়ে গেছে। তাই আমি আসলাম, এসে দেখলাম তা কিছুই নেই। ওদের শাটার খুলেছে, ক্লাবসের গেট কেটেছে, তার ভিতরের গেট কেটেছে, তারপর হলো লকারটা পুরো ভেঙে একদম একাকার করে দিয়েছে। দিয়ে মানে কিছুই রাখিনি, জিনিসপত্র যা যেখানে ছিল আমার কিছুই রাখিনি। সিসি ক্যামেরা অবশ্যই আছে, হার্ড ডিস্কটা তো দেখতে পাচ্ছি না, হার্ড ডিস্কটা মনে হয় নিয়ে গেছে। মোট কত টাকা চুরি হলো আপনার? 40 লাখ। সোনার দোকানে লুটপাট হয়ে ওদেরকে সব মাল নিয়ে চলে গেছে। এই যে আমরা দেখলাম এরকম ক্ষতি তো মানা যায় না। ও লোকের যে ফোন করেছে, লোক ফোন করার পর লোক এসে প্রচুর ক্ষতি হয়ে গেছে। ও লোকের ক্ষতি সে বলা যাবে না। শাটার টাটার ভাঙা আছে, আর তোমার সিসি ক্যামেরা ভাঙা, সব ভাঙা চুরমার করে দিয়ে গেছে। তারপরে দেখা যাচ্ছে সাইডে কিছু ফটো টোটো আছে, সব ফটো বার তো সব ভেঙে চুরমার করে দিয়েছে। আর এবার বাঁকুড়া একটি পথ দুর্ঘটনার খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় মৃত 2, জখম 6। পিকআপ ভ্যানের বেপরোয়া গতি। আরও একবার আপনাদের জানাই, বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় মৃত 2, জখম 6। পিকআপ ভ্যানের বেপরোয়া গতি, প্রাণ গেল 2 জনের। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত, বিস্তারিত বলবে। প্রিয়ব্রত, প্রথমে জানতে চাইবে যে কখন এই দুর্ঘটনা ঘটলো? অত্যন্ত মর্মান্তিক ঘটনা, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন? দেখো, এই যে দুর্ঘটনা ঘটেছে, মুখোমুখি সংঘর্ষ হয়েছে পিকআপ ভ্যানের সঙ্গে মারুতি গাড়ির, এবং এই দুর্ঘটনা বিভৎস দুর্ঘটনা যে কোন গাড়ির কি যাচ্ছে না, যেখানে 2 জনের মৃত্যু হয়েছে এবং 5 জন আহত হয়েছে। প্রথমে পিকআপ ভ্যানটি যেখানে দেখা যাচ্ছে যে পুরুলিয়া থেকে পেয়ারা বিক্রি করে নদিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, অন্যদিকে বাঁকুড়ার সোনামুখী থানার পাথরমোড়া গ্রামের বাসিন্দারা তারা একটি মারুতি গাড়ি করে যাচ্ছিলেন পুরুলিয়ার উদ্দেশ্যে, অযোধ্যা পাওয়ার যাওয়ার উদ্দেশ্যে, এবং তাদেরই মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে 1 জনের মৃত্যু হয়। আবার পরবর্তীকালে 6 জনকে উদ্ধার করে নিয়ে আসা হয় বাঁকুড়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানেই আরেকজনের মৃত্যু হয়েছে। এবং এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে, যেখানে পেয়ারা বিক্রেতা যারা মনে করা হচ্ছে যে বিক্রেতা গাড়ির মারা গিয়েছে ঘটনাস্থলে, অন্যদিকে যে মারুতি গাড়ি ছেলেরা দৌড়ে পুলিশে গেছে এবং এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য তৈরি হয়। পরবর্তীকালে স্থানীয় বাসিন্দা উদ্ধার করে তাকে বাঁকুড়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ধন্যবাদ।
আপনার মানবাজার দিক থেকে এসে হাতিরামপুর রোডে যাচ্ছিল, হাতিরামপুর মুখে যেতে যেতেই চাপাসলের এই জায়গায় পাল্টি হয়। ড্রাইভার না সামালতে পারে, গাড়ি এখানে পিচের উপরে পাল্টি করে, পাল্টি যাই করে দেয়, তখন সঙ্গে সঙ্গে ওরা বস্তার উপরে চাপিয়েছিল না কি ছিল, ওরা ছিটকা ছিটকি হয়ে বিভিন্ন জায়গায় পড়ে থাকে। তা তো এখানেই মারা গেল, মানে যে যা ছিল ওগুলো সব নিয়ে হসপিটালে নিয়ে যায়। আরও একটি পথ দুর্ঘটনায় মৃত্যু ঘিরে বিক্ষোভ, দেহ রাস্তায় রেখে বিক্ষোভ ক্ষিপ্ত জনতার। বাঁকুড়ার রায়পুরের বক্সি বাজারের ঘটনা। সোমবার রাতে এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের, আর 24 ঘন্টায় কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ। অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতারের দাবি। মৃতের পরিবারকে অর্থ সাহায্যেরও দাবি তোলা হয়। আমাদের দাবি, গ্রামবাসীর দাবি যে ন্যায্য বিচার চাই। এখনো পর্যন্ত কেন প্রশাসন স্টেপ নেয়নি, আমরা এটা বিচার চাই। গাড়ি কেন এখনো ধরা পড়েনি, সিসি ক্যামেরা এত জায়গায় লাগানো আছে, তা সত্ত্বেও কেন ধরা পড়েনি? আমাদের যে দোষী তাকে সাব্যস্ত করে আমাদের যেমন এখানকে আসে। পুলিশ নাকি বলছে আপনাদের হাতে আমরা ছেড়ে দিলাম, আপনারা যা খুশি করেন। এটা কি কথার মধ্যে পড়লো? তাহলে পাবলিক যদি বেড়ে ঠিক দোষীকে বের করে তখন পুলিশ সামলাতে পারবে তো? আজকে ওই ছেলেটার বিপদ হলো, কালকে তো আবার অন্য কারো কোনো ছেলের এইভাবে বিপদ করতে পারে। কাকে পুলিশ দামা চাপা দিতে চাইছে? ইমিডিয়েটলি এখানে নিয়ে আসুক দোষীকে, প্রমাণ হোক, তারপর আমরা এই মুদ্রা পড়ানো হবে। তারা মুদ্রা পড়ানো হয়ে গেলে প্রমাণ কি রইল? আমাদের কাছে পুলিশ যখন এখনো পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারলো না। ফিরলেন তারেক ইউনুসকে চাপে। 17 বছর পর ফিরলেন তারেক রহমান। বাংলাদেশে ফিরলেন বিএনপি নেতা তারেক। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। লন্ডন থেকে ফিরলেন তারেক রহমান। আর তারেকের ঘরে ফেরার উচ্ছ্বাস বিএনপি কর্মী সমর্থকদের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শানিক ঘোষ। শানিকের কাছ থেকে জানার চেষ্টা করবো, শানিক, কখন ফিরলেন তারেক রহমান এবং আজকে তারেক রহমান এই যে 17 বছর পর ফিরে আসার পর বাংলাদেশে সেখানকার কি ছবি? দীর্ঘ 17 বছর পর আজ বাংলাদেশে ফিরলেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। আজকে দুপুরের বিমানে তার ঢাকায় পৌঁছানোর কথা ইতিমধ্যেই তিনি সিলেটে এসে গিয়েছেন বলে খবর। তবে সামনে যদি সাধারণ নির্বাচন বাংলাদেশে হয়, সেক্ষেত্রে তারেক রহমানের প্রত্যাবর্তন যে সেটা হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে থাকবে, সেটা কিন্তু আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখেন। এবং সেই বিষয়টাই কিন্তু কোথাও গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য কিছুটা হলেও অস্বস্তির পরিস্থিতি তৈরি করতে পারে, তেমনটাই কিন্তু সেদেশের রাজনৈতিক মহল মনে করছে। আজকে তার একাধিক কর্মসূচি রয়েছে। রাজীব বিএনপির তরফে 3 দিনের কর্মসূচি তারেক রহমানের একেবারে ঘোষণা করে দেওয়া হয়েছে। আজকে তার খালেদা জিয়াকে যেমন একদিকে ঢাকার হাসপাতালে দেখতে যাওয়ার কথা রয়েছে, পাশাপাশি কিছুদিন আগেই যে ছাত্র নেতার মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশ অশান্ত হয়ে উঠেছিল, সেই ওসমান হাদির সমাধিস্থলেও তার যাওয়ার কথা রয়েছে। বিমানবন্দরের বাইরেই আজকে, অর্থাৎ ঢাকা বিমানবন্দরের বাইরেই তারেককে সম্বর্ধিত করার পরিকল্পনাও আজকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা নিয়ে রেখেছেন। এবং সেই পর্বের পরেই খালেদা জিয়াকে তার দেখতে যাওয়ার কথা এবং একাধিক কর্মসূচি তারপরে তার কিন্তু থাকছে। অবশ্যই এই তারেক রহমানের প্রত্যাবর্তন কূটনৈতিক ভাবেও ভারতের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী কট্টরপন্থী দল বাংলাদেশের জামাতে ইসলামী, তাদের প্রভাব প্রসার রক্ষার জন্য কিন্তু এক্ষেত্রে তারেক রহমানের উপর নির্ভর করতে পারে নয়াদিল্লি, এমনটাই কিন্তু আপাতত মনে করা হচ্ছে কূটনৈতিক মহলের তরফে। তাই সেই জায়গায় একটা গণতান্ত্রিক সরকার আপাতত প্রতিষ্ঠা হওয়ার দিকে বাংলাদেশ এগোয় কিনা সেই দিকে প্রত্যেকের নজর থাকবে। একেবারে, অর্থাৎ তারেক রহমান আজ নেতা কর্মীদের উদ্দেশ্যে কি ভাষণ দেয় সেদিকেও অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ শানিক। হিংসার আগুনে পড়ছে পদ্মাপার। বাংলাদেশে প্রাণ যাচ্ছে হিন্দুদের, আর এর প্রতিবাদ বাংলায় সীমান্তবর্তী নানান জায়গায় বিক্ষোভ। সরকার, কেন্দ্রীয় সরকারের উচিত এক্ষুনি যেমন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করে ওই উগ্রপন্থীদের সমূলে ধ্বংস করে দেওয়া উচিত। আগামীতে এরকম অত্যাচার যদি চলে, আগামীতে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে। ওখান থেকে এখানে স্বাস্থ্য পরিষেবা নিতে তারা আসে, এখানে নিতে আসে, ব্যবসা বাণিজ্য করতে আসে, সব বন্ধ। বাংলাদেশ এই দেশের জন্ম হয়েছে ভারতের হাত ধরে। সেই দেশেই এখন ভারতের জন্য বিদ্বেষের পাহাড়। বেছে বেছে মারা হচ্ছে হিন্দুদের।
কয়েকদিন আগে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়। বাংলাদেশে এসবের প্রতিবাদে বাংলায় বিক্ষোভ। উত্তর 24 পরগনার বনগায় পেট্রাপোল সীমান্ত। ভারত বাংলাদেশের মধ্যে সড়ক বাণিজ্যের গেটওয়ে। পেট্রাপোল থেকে ট্রাকে লরিতে পণ্য রপ্তানি করা হয় ওপারে। এই সীমান্ত লাগোয়া বনগার জয়ন্তীপুর বাজার থেকে বুধবার মিছিল শুরু করে সনাতনী ঐক্য পরিষদ। মিছিলে অংশ নেন 2 বিজেপি বিধায়ক, অশোক কীর্তনিয়া, অসীম সরকার। পেট্রাপোল বন্দরে গিয়ে মিছিল শেষ হয়। ভারত সরকার, কেন্দ্রীয় সরকারের উচিত এক্ষুনি যেমন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করে ওই উগ্রপন্থীদের সমূলে ধ্বংস করে দেওয়া উচিত। উত্তর 24 পরগনার বসিরহাটে খোজাডাঙ্গা সীমান্ত। এই সীমান্তবর্তী ওল্ড সাতক্ষীরা রোডে বিক্ষোভ দেখায় সনাতনী জাতীয়তাবাদী মঞ্চ। ট্রাক আটকে বিক্ষোভ দেখানো হয়। জলপাইগুড়ির ফুলবাড়ি, ভারত বাংলাদেশ সীমান্ত। এদিন এখানেও বিক্ষোভ দেখায় বিজেপি, ডাবুগ্রাম ফুলবাড়ির বিধায়কের নেতৃত্বে। আগামীতে এরকম অত্যাচার যদি চলে, আগামীতে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে। ওখান থেকে এখানে স্বাস্থ্য পরিষেবা নিতে তারা আসে, এখানে নিতে আসে, ব্যবসা বাণিজ্য করতে আসে, সব বন্ধ। মালদার মনোহরপুর মুচিয়া, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। এখানে বিক্ষোভ দেখান স্থানীয়রা। হাওড়া ব্রিজের কাছে বাস স্ট্যান্ড, সেখানে এদিন বিক্ষোভ দেখায় বিজেপি। হাওড়া ব্রিজে ওঠার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ, আনা হয় গার্ডরেল। গার্ডরেল টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি, শেষমেশ র্যাক নামাতে হয়। নিউজ 18 বাংলা। ওপার বাংলায় হিন্দু হত্যা, এপার বাংলায় গরম রাজনীতি। পথে নেমে প্রতিবাদ বঙ্গ বিজেপির, আর বিক্ষোভে স্লোগানে দাবি 19-এর দেশকে জবাব দিক দিল্লি। আর এটা কি কৌশলে কেন্দ্রের ওপর চাপ তৈরির চেষ্টা, যাতে কেন্দ্র কোনো পদক্ষেপ করলে ভোটের বাংলায় আরও মেরুকরণের অস্ত্রের শান দেওয়া যায়? মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা নৃশংসভাবে পিটিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে হিন্দু শ্রমিক দীপু দাসকে। প্রতিদিন সকাল থেকে সন্ধে সীমান্তের ওপার থেকে ভেসে আসছে মৌলবাদের হুঙ্কার। মঙ্গলবার রাতে চট্টগ্রামের পশ্চিম বণিকপাড়ায় হিন্দুদের গ্রামে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে আগুন লাগানো হয়েছে। ওপারে হিন্দুদের ওপর অত্যাচার, এপারে পথে নেমেছে গেরুয়া শিবির। প্রথমে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে প্রতিবাদ। বুধবার রাজ্যের একাধিক জায়গা, বিশেষ করে সীমান্তবর্তী নানা এলাকায় বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে স্লোগানে বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদ, সেই সঙ্গে দাবি হিন্দু হত্যা বন্ধ হোক। বাংলাদেশকে সাবাক শেখাক নয়াদিল্লি। এটা কি কৌশলে কেন্দ্রের ওপর চাপ তৈরির চেষ্টা? ওখানে কিছু করতে গেলে সবাইকে মিলে ভাবতে হবে, ভারতবর্ষের সরকারকেও ভাবতে হবে, এদের জন্য ওষুধ দিতে হবে। সেই ওষুধ তো আছে ভারতের হাতে। এই জামাতিদেরকে ভদ্র করতে গেলে একবার ওষুধ দেওয়া দরকার আছে, খুব কড়া ডোজের ওষুধ দেওয়া দরকার। বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে পথে নেমেছে বঙ্গ বিজেপি। অনেকের মতে প্রতিবাদের পাশাপাশি এই পদক্ষেপের নেপথ্যে রাজনীতির অঙ্কও রয়েছে, কারণ বাংলাদেশ ইস্যুতে কেন্দ্র কোনো পদক্ষেপ করলে তাকে রাজনৈতিকভাবে ব্যবহারের সুযোগ পেয়ে যাবে বঙ্গ বিজেপি। ভোটের বাংলায় মেরুকরণের অস্ত্রে আরও শান দিতে পারবে, প্রচার করতে পারবে বিদেশেও হিন্দুরা আক্রান্ত হলে তাদের পাশে রয়েছে পদ্ম শিবির। নিউজ 18 বাংলা।
মেসি ইভেন্টে টিকিট বিক্রির দায়িত্বে থাকা সংস্থার ভাইস প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদ আর 6 স্পন্সরকেও তলব করা হয়েছে। তদন্তকারীরা জানতে চান যে এই শোয়ের জন্য তারা কত টাকা দিয়েছিল এবং সেই টাকা বাজেয়াপ্ত করে দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার পরিকল্পনা। 13ই ডিসেম্বর শনিবার যুব ভারতীতে ছিল হাজার হাজার দর্শকের স্বপ্ন পূরণের দিন, মেসি দর্শনের দিন। সেই মেগা শোয়েই স্বপ্নভঙ্গ, চূড়ান্ত বিশৃঙ্খলা, তাণ্ডব। মাঠের মধ্যে মেসিকে ঘিরে ভিড়। সেই ভিড়ের কারণেই হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও স্টেডিয়াম থেকে মেসিকে দেখতে পাননি দর্শকরা। প্রশ্ন উঠেছে, মাঠের মধ্যে এত লোক ঢুকলেন কিভাবে? তারা মেসির কাছে কিভাবে চলে গেলেন তা জানতে সিটের নজরে অনলাইনে টিকিট বিক্রির দায়িত্বে থাকা সংস্থার ভাইস প্রেসিডেন্টকে মঙ্গলবার বিধাননগর পুলিশ কমিশনারেটে জিজ্ঞাসাবাদ করে সিট। মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তর মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জানতে চাওয়া হয় অনলাইনে কত টিকিট বিক্রি করা হয়েছিল, কমপ্লিমেন্টারি টিকিট কত ছিল, বিক্রি করা টিকিট থেকে কত টাকা দেওয়া হয়েছিল শতদ্রু দত্তকে। সিটের দাবি, জিজ্ঞাসাবাদের সময় শতদ্রু দাবি করেন টিকিট বিক্রির দায়িত্বে থাকা সংস্থার থেকে তিনি টাকা পান, সেই টাকা পেলে দর্শকদের টিকিটের দাম ফিরিয়ে দেবেন। শতদ্রু দত্ত আগেই সিটকে জানিয়েছেন শোয়ের স্পন্সররা তাকে 30 কোটি টাকা দিয়েছিলেন। তদন্তকারীদের অনুমান টাকার পরিমাণ আরও বেশি, তাই মেসি শোয়ের 6টি স্পন্সরার সংস্থাকে এ সপ্তাহেই তলব করা হয়েছে। সিটের দাবি, স্পন্সরার সংস্থাগুলির থেকে জানতে চাওয়া হবে তারা কে কত টাকা শতদ্রু দত্তকে দিয়েছিল। সেই টাকা বাজেয়াপ্ত করে দর্শকদের রিফান্ড করা হবে। 13ই ডিসেম্বর শতদ্রু দত্তকে গ্রেফতারির দিন তাঁর একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। আরও 2টি ফোন মঙ্গলবার বাজেয়াপ্ত করে পুলিশ। এই ফোনগুলি ব্যবহার করে স্পন্সরদের সঙ্গে যোগাযোগ করেছিলেন শতদ্রু, তাই যাবতীয় চ্যাট এবং কল ডিটেলস খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিউজ 18 বাংলা।